সো গত পর্বে আমরা HTML এর বেসিক একটা স্ট্রাকচার দেখছিলাম। এই পর্বে আমাদের যে মূল প্রতিপাদ্য দেখানোর বিষয় HTML এর 10টা বেসিক ট্যাগ। তো আমরা আস্তে আস্তে একটা একটা করে বেসিক ট্যাগ দেখবো। তো ফার্স্ট আমরা আজকের যে ট্যাগটা দেখবো সেটা হচ্ছে অ্যাব্রিভিয়েশন ট্যাগ। ঠিক আছে? তো অ্যাব্রিভিয়েশন ট্যাগ হচ্ছে আমরা যদি কোনো কিছু সংক্ষিপ্ত কোনো একটা বাক্যের শব্দ সংক্ষিপ্ত ফর্ম ব্যবহার করি, তবে সাধারণত আমরা অ্যাব্রিভিয়েশন ট্যাগ ব্যবহার করতে পারি। লাইক আমি অ্যাব্রিভিয়েশন ট্যাগের ভিতর WHO বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সংক্ষিপ্ত রূপটা লিখে দিচ্ছি। তো এটা যদি আমি এখান থেকে সেভ করি, যেহেতু আমার লাইভ পোর্ট অন করা আছে, আমি এখানে দেখতে পারবো যে WHO লেখাটা চলে আসছে এবং তার নিচে আমি যদি একটু জুম করে দেখাই, তার নিচে ডট ডট কতগুলো সাইন চলে আসছে। আসলে অ্যাব্রিভিয়েশন ট্যাগটা ব্যবহার করলে এসইওতে একটু সুবিধা হয়। আমরা টাইটেল সম্পর্কে, অ্যাট্রিবিউট সম্পর্কে গত ক্লাসে জেনেছি। তো এখান থেকে আমি যদি টাইটেলের ভিতর গিয়ে এখানে যদি এর ফুল মিনিংটা লিখে দেই, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, আচ্ছা, তবে আমরা কি করব, অ্যাব্রিভিয়েশনটাকে জাস্ট এখানে রাখার সাথে সাথে আমাদের লেখাটা দেখতে পাবো, যে সম্পূর্ণ লেখাটা দেখছে। সেকেন্ড আমাদের যে ট্যাগটা ছিল আজকের অ্যাব্রিভিয়েশন ট্যাগের পর, সেটা হচ্ছে ব্রেক ট্যাগ। আসলে ব্রেক ট্যাগটা কি, আমরা যখন কোনো একটা লাইনকে ব্রেক করতে চাই বা আমরা একটা কাজ করলাম ওই প্যারাগ্রাফের বা অ্যাব্রিভিয়েশন ট্যাগের পাশে আমরা যদি আরেকটা অ্যাব্রিভিয়েশন লিখতে চাই বা আমরা যদি আরও কিছু লিখি, দেখা যাচ্ছে দেখলাম দিস ইজ মি সাস, এরকম যদি একটা লেখা দেখি, দেখবো যে এর সাথে চলে আসছে। তো জিনিসটা দেখতে খুবই অকওয়ার্ড দেখায়, আর এর জন্য আমরা একটা ব্রেক ট্যাগ ব্যবহার করতে পারি। জাস্ট ব্রেক ট্যাগ একটা সিঙ্গেল ট্যাগ, এখান থেকে আমরা নর্মাল যদি BR লিখে দিতাম, BR, তাইলে সাথে সাথে এটা ব্রেক ট্যাগ হয়ে যেত, দেখতাম যে লেখাটা নিচে চলে আসছে। হ্যাঁ, তো এটা হচ্ছে ব্রেক ট্যাগের কাজ। এটা হচ্ছে ব্রেক ট্যাগ একটা সিঙ্গেল ট্যাগ, এখানে কোনো ডাবল বা এন্ডিং ট্যাগ নাই। নর্মাল ব্রেক ট্যাগের মাধ্যমে আমরা একটা লাইনকে ব্রেক করতে পারি। তারপর আমাদের থার্ড যে ট্যাগটা ছিল আজকে, সেটা হলো যে ডিলেট ট্যাগ। আমরা যদি কোনো লেখাকে কাটতে চাই, তাহলে সাধারণত আমরা ডিলেট ট্যাগ ব্যবহার করি। DEL দ্বারা এই ডিলেট ট্যাগটাকে লেখা হয়। তো আমরা যদি ডিলেট ট্যাগের ভিতর কোনো লেখা লিখি, আমি এখান থেকে লিখে দিলাম যে দিস ক্লাস ইজ অ্যাবাউট 10 বেসিক ট্যাগ। আমি যদি এখান থেকে সেভ করে দিই, তাহলে দেখবো যে লেখাটা কেটে আসছে। আর আমরা এই যে দিস ইজ মি এরপর যদি আমরা এখান থেকে যদি একটা ব্রেক ট্যাগ না দিই, তাহলে লেখাটা সাথে সাথে এখানে চলে আসবে। যেহেতু এই দুটো ইনলাইন এলিমেন্ট, সুতরাং আমরা এখান থেকে একটা ব্রেক ট্যাগ ব্যবহার করতে পারি। আচ্ছা, তো এখান থেকে সেভ করে দেওয়ার পর লেখাটা নিচে নিচে চলে আসবে। আর এটা আমরা ট্যাগ, যে কোনো ট্যাগ নেস্টিংয়ের ভিতরে ব্যবহার করতে পারি। সাপোজ আমি এখান থেকে এতটুকু অংশ ডিলেট ট্যাগের মাধ্যমে কেটে দিতে চাই, তো আমি যদি এখানে ডেল লিখি আর এর যে ক্লোজিং ট্যাগটুক সেটুক যদি আমি এখান থেকে কেটে দিয়ে আমাদের কাঙ্ক্ষিত স্থানে বসিয়ে দেই, তাহলে দেখবো যে লেখার ভিতরে এই অংশটুক এখান থেকে কেটে গিয়েছে। একদম বেসিক লেভেলের একটা ট্যাগ, ডিলেট ট্যাগ। তারপর আমাদের যে পরবর্তী যে ট্যাগটা ছিল সেটা হচ্ছে এমফ্যাসিস ট্যাগ, বা আমরা কোনো লেখাকে যদি ইটালিক করতে চাই, তো আমরা কি ট্যাগ ব্যবহার করতে পারি। সাপোজ আমি এখান থেকে একটা প্যারাগ্রাফ লিখলাম, প্যারাগ্রাফ লেখার পর তার প্যারাগ্রাফের ভিতর আমি কিছু ডামি টেক্সট নিলাম লরা মিশন থেকে, আমি সেভ করে দিলাম। এখন আমি চাচ্ছি যে এই সম্পূর্ণ প্যারাগ্রাফটা ইটালিক ফর্মে লেখা হোক, তো আমি এখানে এমফ্যাসিস ট্যাগ ব্যবহার করতে পারি। লেখার সাথে সাথে এমফ্যাসিস ট্যাগটা চলে আসবে, এর ওপেনিং আর ক্লোজিং আছে। এখান থেকে আমি যদি ক্লোজিং অংশটা যদি এর নিচে বসিয়ে দেই, তাহলে দেখবো যে সম্পূর্ণ লেখাটা আমাদের ইটালিক হয়ে গেছে। ইভেন দো আমরা এইটা কিন্তু যে কোনো প্যারাগ্রাফ বা অন্য একটা ট্যাগের মাঝখানেও ব্যবহার করতে পারি। সাপোজ আমি এই ডামি টেক্সটের এই অংশটুকু এমফ্যাসিস করতে চাই, অথবা আমি যতটুকু অংশ ডিলেট ট্যাগ ব্যবহার করেছি তার মধ্যেও এমফ্যাসিস করতে চাই, এটাও সম্ভব। আমি এখান থেকে লেখার সাথে সাথেই এমফ্যাসিস ট্যাগটা চলে আসবে। অর্থাৎ একটা ট্যাগের ভিতর দেখেন এখানে প্যারাগ্রাফ ট্যাগ ছিল, এখানে কিন্তু প্যারাগ্রাফ ট্যাগ ছিল, এই প্যারাগ্রাফ ওপেনিং এবং ক্লোজিং, তার ভিতর আমরা ডেল ট্যাগ ব্যবহার করছি, এই ওপেনিং এই ক্লোজিং, তার ভিতর আমরা আবার এমফ্যাসিস ট্যাগ ব্যবহার করতে চাইতেছি। সুতরাং এখানে ট্যাগের নেস্টিং হচ্ছে, ঠিক আছে, মানে একটা ট্যাগের ভিতর আরেকটা ট্যাগ ব্যবহার করা হচ্ছে। তো এমফ্যাসিস ট্যাগের ক্লোজিং অংশটা আমরা কেটে দিয়ে যদি আমাদের এখানে কাঙ্ক্ষিত স্থানে বসিয়ে দিই, আমরা দেখবো এখান থেকে কন্ট্রোল-S দেওয়ার সাথে সাথে দেখবো যে লেখাটা কিন্তু আমাদের কাটা অংশ সহ এখানে আমার যে একটা লরা মিশনের কপি করা ছিল সম্পূর্ণ অংশটা কিন্তু এরকম ইটালিক হয়ে গেছে। তো এছাড়াও এমফ্যাসিস বা ইটালিক করার জন্য আমরা আরও একটা ট্যাগ ব্যবহার করতে পারি, আমরা আই ট্যাগ ব্যবহার করতে পারি। তাতেও এটা একই আউটপুট আসবে, এই যে নিচের এই অংশটুকু। তবে আমরা সাধারণত এসইওর স্বার্থে আমরা এমফ্যাসিসের জন্য ট্যাগটাই ব্যবহার করব, সেটাই আমাদের জন্য বেটার হবে। পরবর্তীতে আমাদের যে একটা ট্যাগ ছিল সেটা হচ্ছে মার্ক ট্যাগ। তো এই ট্যাগটা একটু বিশেষ ধরনের ট্যাগ। বিশেষ ধরনের ট্যাগ বলতে আমরা যদি
অন্যান্য ট্যাগ ইমিট অ্যাব্রিভিয়েশনের জন্য লেখার সাথে সাথে চলে আসে, আমরা কিন্তু মার্ক ট্যাগ লেখার সাথে সাথে বিশেষ করে ভিএস স্টুডিওতে আসবে না, এটাকে আমাদের সম্পূর্ণটাই লিখতে হবে, তাইলে আসবে MARK। এখন যদি লিখি ওপেন করে তাইলে আসবে এবং সাথে ক্লোজিংটাও আসবে। মার্ক ট্যাগের কাজ কি, যে কোনো একটা অংশকে হাইলাইট বা মার্ক করে রাখা, একে অনেকে হাইলাইট ট্যাগও বলে। দেখা যাচ্ছে আমি এখান থেকে এই অংশটুকুকে হাইলাইট করতে চাই, তো এখান থেকে আমি যদি মার্ক ট্যাগের ওপেনিং পর যদি এখানে ক্লোজিং ট্যাগ যদি বসিয়ে যদি সেভ করি, আমরা দেখবো যে একটা অংশ হাইলাইট হয়ে গিয়েছে। তো মার্ক ট্যাগও যে কোনো ট্যাগের ভিতরে নেস্টিং হিসেবে ব্যবহার করা যায়, এটা খুব বেসিক লেভেলের একটা ট্যাগ। মার্ক ট্যাগ দ্বারা সাধারণত কোনো একটা লেখাকে মার্ক, বা আমরা কমার্শিয়াল ওয়েবসাইটগুলোতে বিশেষ করে মার্ক ট্যাগ লেখা দেখতে পাই ডিলেট ট্যাগের পাশাপাশি। আমরা যদি এরকম একটা দেখি, একটা পণ্য লেখা আছে যে দিস প্রোডাক্ট প্রাইসেস 700 টাকা। আমরা যদি এরকম একটা দেখি, তখন আমরা অনেক সময় দেখবো যে লেখাটা মার্ক করে থাকতে পারে, প্রাইসের অংশটা মার্ক করে থাকতে পারে, তো সেখানে আমরা মার্ক ট্যাগ ব্যবহার করতে পারি। আচ্ছা, তো মার্ক ট্যাগের ক্লোজিংটা জাস্ট 700-এর ওপাশে যদি আমি ব্যবহার করি, তবে দেখবো যে আমরা এখান থেকে এই অংশটা মার্ক হয়ে গেছে। আবার এরকমও থাকে যে 700 টাকা ছিল, সেটা এখন আর নাই, সেটা কমিয়ে ডিসকাউন্টে 450 টাকা দেওয়া হয়েছে, ঠিক আছে। অথবা আমাদের এরকম থাকতে পারে যে মার্ক ট্যাগের ভিতর আমরা ডিলেট ট্যাগ ব্যবহার করলাম DEL দ্বারা, যাতে লেখাটা মার্ক হওয়ার সাথে সাথে কাটা অবস্থায় থাকে, আমরা এরকম ব্যবহার করতে পারি। তাহলে দেখবো যে আমাদের লেখাটা কেটে গিয়েছে, এবং পাশে আমাদের যদি আমি 800 টাকা বা 450 টাকা লিখে দেই এইভাবে, তাহলে দেখবো যে লেখাটা নর্মাল অবস্থায় আসছে। এই হলো যে মার্ক ট্যাগের ব্যাপার, এগুলো একদম বেসিক লেভেলের ট্যাগ, নর্মাল আপনারা একটু দেখলেই হবে। তারপর আমাদের যে ট্যাগটা ছিল সেটা ছিল স্ট্রং ট্যাগ। স্ট্রং ট্যাগ বলতে আমাদের কি করা হয়, আমাদের কোনো একটা লেখাকে বোল্ড করা হয় বা স্ট্রং করা হয়, এটাও নেস্টিংয়ের মতো করে হয়, মানে আমরা কোনো একটা ট্যাগের ভিতর ব্যবহার করতে পারি, অথবা আমরা আলাদাভাবেও ব্যবহার করতে পারি। আমি এখানে একটা ব্রেক ট্যাগ দিয়ে আলাদা করে দিচ্ছি, তারপর আমি নতুন একটা কন্টেন্ট নিচ্ছি, নতুন কন্টেন্টটা নিয়ে এখানে আমি আবার লরাম ইপসন থেকে একটা ডামি টেক্সট নিয়ে নিচ্ছি। তো আমি যদি চাই সম্পূর্ণ অংশটাকে বোল্ড করতে বা স্ট্রং করতে, তাহলে আমি এখানে স্ট্রং ট্যাগ ব্যবহার করতে পারি, STRONG। স্ট্রং ট্যাগ ব্যবহার করার সাথে সাথে আমাদের ওপেনিং অ্যান্ড ক্লোজিং অংশটা যদি যেখানে আমাদের রিলিভেন্ট স্থান সেখানে যদি দিয়ে দিই, আমরা এখান থেকে দেখবো যে লেখাটা কিন্তু আমাদের মোটা হরবে আসছে। তো স্ট্রং ট্যাগ ব্যবহার করারও দুটো নিয়ম আছে, আমরা স্ট্রংও ব্যবহার করতে পারি, অথবা আমরা বোল্ডের জন্য পিও ব্যবহার করতে পারি। তবে CSS5 বা আমাদের SEOতে সাহায্য করার জন্য আমরা সাধারণত স্ট্রং লেখাটাই ব্যবহার করব, যেটা আধুনিক কোডের সাথে যায় সেরকম একটা। আমাদের আজকের ক্লাসের যেটা মোস্ট ইম্পর্টেন্ট ট্যাগ ছিল, সেটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট আর সাবস্ক্রিপ্ট। আমরা সেই দুইটা ট্যাগ দেখব, যেগুলো সাধারণত এডুকেশনাল ওয়েবসাইটে খুব বেশি ব্যবহার হয়। আমি যদি এরকম একটা লেখা লিখতে চাই কখনো, যে আমার একটা কোম্পানির নাম আমি দিলাম যে ওয়েব কমিউনিটি, বা ওয়েব উপরে লিখতে চাই আমি ট্রেডমার্কের জন্য TM, এরকম একটা লিখতে চাই, তো এই লেখাটা কিন্তু অনেকটা উপরে হবে। এটাকে আমরা ম্যাথের ভাষায় আমরা কি বলে থাকি, সাধারণত সুপারস্ক্রিপ্ট বলে থাকি। বা আমি যদি কখনো এরকম লিখতে চাই যে আমার নাম তাপস, TAPOS, তাপস লেখার পর আমি নিচে লিখতে চাই 7, ঠিক আছে, তখন আমি কি করতে পারি, তখন আমি কিন্তু সাবস্ক্রিপ্ট ট্যাগ ব্যবহার করতে পারি। বা আমরা এরকমও একটু যদি জটিলভাবে দেখি যে log 10⁻³ আমরা এই যে লেখাগুলো একটা বেসমেন্টে বা একটা পাওয়ারে, এগুলো সাধারণত সুপারস্ক্রিপ্ট বা সাবস্ক্রিপ্ট ট্যাগের মাধ্যমে লিখে থাকি। তো এই লেখাটা লেখার জন্য আমাদের দুইটা ট্যাগ আছে। একটা যদি আমি এভাবে লিখি যে আমি এটা একটু বড় করে লেখার জন্য আমি একটা হেড ট্যাগও ব্যবহার করছি, যেগুলো আমাদের আগের ক্লাসে ভিডিওতে আপনারা দেখে আসতে পারেন, হেডিং ট্যাগ। তো আমি এখান থেকে যদি H1 বা H2 লিখি, এর ভিতর আমি একটা আমার কোম্পানির নামটা লিখতে চাই ওয়েব কমিউনিটি, ঠিক আছে। তো লেখার জন্য আমাদের কি করতে হবে, WEB ওয়েব কমিউনিটি, এটা লেখার পর আমরা চাচ্ছি যে এর উপরে ছোট্ট করে TM লেখা থাকবে। তো উপরে লেখাটাকে সুপারস্ক্রিপ্ট ট্যাগ বলে, এর জন্য আমাদের SEOP ট্যাগটা ব্যবহার করতে হবে। SEOP যদি আমরা ব্যবহার করি, তার উপরে যদি আমি ছোট করে এখন TM লিখে দেই, তাহলে আমরা যদি এখান থেকে আউটপুট দেখি, দেখতে পাবো যে এরকম একটা লেখা চলে আসছে, ওয়েব কমিউনিটি ট্রেডমার্ক বা TM। অথবা আমরা যদি কোনো এরকম একটা লিখতে চাই, আমি লেখাটা আবার একটু কপি করে নেই, যাতে আমাদের বারবার একটু সময়টা একটু লস কম হয় ক্লাসের। তো এখান থেকে যদি আমি এখানে যদি আমার নাম দিয়ে দেই তাপস, TAPOS, আচ্ছা, আর এখান থেকে আমি যদি
আমার কাঙ্ক্ষিত যে সংখ্যাটা বা অংশটুক সেটা যদি আমি নিচে দিতে চাই তখন কিন্তু আমাদের এই সুপারস্ক্রিপ্টের জায়গায় সাবস্ক্রিপ্ট ব্যবহার করতে হবে, এসইউ বি। ঠিক আছে, তো এটা দেখেন আমাদের এরকম চলে আসছে। ঠিক আছে, তো আমি যদি ওরকম একটা জটিল একটা পোর্শন লিখতে চাই, তো এইখানে একটা বিষয় আছে, আরেকটা বিষয় আমি একটু বুঝিয়ে লিখি। এই যে ওয়েব কমিউনিটি টিএম বা এই যে তাপস 07 আমরা যে লেখাগুলো দেখছি এগুলো কিন্তু সব কিছু এখান থেকে হেডিং ট্যাগ ব্যবহার করে নিচে নিচে আসছে। এগুলো যদি সাধারণত প্যারাগ্রাফ বা অন্য কোনো ট্যাগ ইউজ না করে আমরা দেখতাম তাহলে কিন্তু সাধারণত এগুলো পাশাপাশি চলে আসতো, যেহেতু এগুলো একটা ইনলাইন এলিমেন্ট। তো এখান থেকে আমাদের যদি ওরকম একটা জটিল পোর্শন আমরা লিখতে চাই, যেমন আমি লিখতে চাই log 10⁵, তো আমি এটা কোনো আমাদের বাহ্যিক ট্যাগ ছাড়াই দেখাচ্ছি। আমি এভাবে লিখলাম log 10, যেহেতু আমাদের বেসমেন্টে থাকবে এর জন্য এটাকে সাবস্ক্রিপ্ট ট্যাগ ব্যবহার করতে হবে। আমার 10 দিলাম, এখন আমাদের log 10 চলে আসলো। হ্যাঁ, এই যে log 10। এখন এর উপরে আবার পাওয়ার, এখন এখান থেকে ভালো মতো বুঝতে হবে যে পাওয়ারটা কার উপর, লগের উপর, টোটালটার উপর, না 10-এর উপর। যেহেতু 10-এর উপর পাওয়ার, সেহেতু 10-এর পাশে আমরা সুপারস্ক্রিপ্ট ট্যাগটা ব্যবহার করবো, এসইউপি ট্যাগ। এখানে যদি আমি 3 বা 5 আমার যা ভালো লাগে লিখি, তা দেখবো যে এটা উপরে চলে এসছে। এই হলো যে সুপারস্ক্রিপ্ট বা সাবস্ক্রিপ্ট ট্যাগ। এগুলো খুব বেসিক লেভেলের ট্যাগ, এগুলোর আহামরি খুব একটা ব্যবহার নেই বললেই চলে। তারপর মোস্ট যে আমাদের একটা আজকের আননেসেসারি পার্ট ছিল আন্ডারলাইন ট্যাগ। এই আন্ডারলাইন ট্যাগটা বলতে বোঝায় কোনো একটা লেখার নিচে আন্ডারলাইন বা ইউ এরকম একটা লাইনের মতো আসবে। তো এই ট্যাগটা সাধারণত HTML এখন আর করা হয় না, বা না করাটাই বেটার। যেমন আমি এই অংশ থেকে এতটুকু আন্ডারলাইন করতে চাচ্ছি, কারণ এটা CSS দিয়ে করাটাই বেটার। আন্ডারলাইনের জন্য আমরা যদি শুধুমাত্র ইউ ব্যবহার করি, ইউ ট্যাগ ব্যবহার করার সাথে সাথে আমরা দেখবো যে আন্ডারলাইনের জন্য চলে এসছে। হ্যাঁ, তো ইউ ট্যাগের ওপেনিং আর ক্লোজিং আমি যদি আমাদের কাঙ্ক্ষিত জায়গায় যদি ব্যবহার করি, তখন এখানে আমরা দেখবো যে লেখাটা আন্ডারলাইন হয়ে গেছে। তবে এটা CSS দিয়ে করাটাই ভালো। আরেকটা আমাদের লাস্ট আজকের ক্লাসের আলোচ্য বিষয়বস্তু ছিল, সেটা ছিল আমরা যেহেতু আগের ক্লাসে প্যারাগ্রাফ ট্যাগ শিখিয়েছি, এই ক্লাসে ছিল যে প্যারাগ্রাফ ট্যাগের একটা অ্যাট্রিবিউট শেখা আছে। তো অ্যাট্রিবিউট কি জিনিস, আমরা অনেক ট্যাগে এরকম দেখি যে টাইটেল থাকে, বা আমরা যখন পরবর্তী ক্লাসে ইমেজ ট্যাগ শিখবো, যেরকম ট্যাগের ওপেনিং ট্যাগের ভিতরে একটু লেখালেখি থাকে। আসলে এই জিনিসটা হচ্ছে অ্যাট্রিবিউট। তো অ্যাট্রিবিউট বলতে ট্যাগের রিলেভেন্ট কিছু পোর্শনকে বোঝায়। আমরা প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে এরকম একটা অ্যাট্রিবিউট টাইটেল ব্যবহার করতে পারি। যেমন এখানে আমি একটা প্যারাগ্রাফ, আমাদের যে ফার্স্ট প্যারাগ্রাফ ছিল এই অংশটুক, এখানে আমি একটা অ্যাট্রিবিউট দিতেছি, দিস ইজ এ ডামি টেক্সট, দিস ইজ এ ডামি টেক্সট। তো এই অ্যাট্রিবিউটটা ব্যবহার করলে কি হবে, আমরা যদি আমাদের বাহ্যিকভাবে কোনো পরিবর্তন লক্ষ্য করবো না, বাট মাউসের কার্সরটা যদি এখানে রাখি, আমরা আমাদের অ্যাট্রিবিউটটা দেখতে পাবো। ঠিক আছে, তো আজকের ক্লাস এই পর্যন্তই।